আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। গত ক্লাসে তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করছিলাম মনে আছে তো? হ্যাঁ, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম বিরাম চিহ্নগুলোর ব্যবহার নিয়ে। বিরাম চিহ্নের কোন বিরাম চিহ্নের ব্যবহার তোমাদের সাথে আলোচনা করেছি বলো তো দেখি? চমৎকার! গতকাল ক্লাসে আমরা যেসব বিরাম চিহ্ন বাক্যের শেষে বসে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যেসব বিরাম চিহ্নগুলো বাক্যের মাঝখানে বসে তার একটি বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করছিলাম, আর আরেকটি বিরাম চিহ্নের একটি ব্যবহার নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে আজকে আসো যে বিরাম চিহ্নের একটি ব্যবহার নিয়ে আলোচনা করছিলাম সেটা কি বলো তো দেখি? হ্যাঁ, সেই বিরাম চিহ্নটা হচ্ছে সেমিকোলন। সেমিকোলনের অনেকগুলো ব্যবহার বইয়ে আলোচনা আছে, আমরা একটি মাত্র ব্যবহার নিয়ে আলোচনা করছিলাম যে সেমিকোলন কখন কোথায় বসে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিরাম চিহ্ন, এবং বিরাম চিহ্নের কোন অংশটা আলোচনা করব? সেমিকোলন। তাহলে সবাই খাতায় লিখে নাও, আমরা আজকে আলোচনা করব বিরাম চিহ্ন। আর কোন বিরাম চিহ্ন? সেমিকোলন। সবাই শ্রেণীর কাজের খাতায় লিখে নাও, বিরাম চিহ্ন পড়াবো। এবং কোন বিরাম চিহ্নটি পড়াবো? গতকাল ক্লাসে যেটা আমরা একটি মাত্র নিয়ম আলোচনা করছিলাম সেটা হচ্ছে সেমিকোলন। সেমিকোলন নিয়ে আমরা আজকে আলোচনা করব, সবাই খাতায় লিখে নাও সেমিকোলন। তাহলে সেমিকোলন চিহ্নটা হচ্ছে এরকম, তোমাদের চিহ্ন আগে দেখিয়ে দিয়েছি। সেমিকোলন এর ব্যবহার, একটা ব্যবহার আমরা বলেছি যে সেমিকোলন কমার চেয়ে 2 গুণ সময় যেখানে থামতে হবে সেখানে আমরা সেমিকোলন চিহ্ন ব্যবহার করব। আর বলেছে যে একাধিক বাক্যের মধ্যে যে নিকট সম্পর্ক থাকে তাদের মাঝে যোগসূত্র স্থাপনের জন্য সেমিকোলন ব্যবহার করতে হবে। তাহলে সেমিকোলনে একটি মাত্র নিয়ম আমরা জেনেছিলাম যে একাধিক বাক্যের মধ্যে যোগসূত্র স্থাপনের জন্য সেমিকোলন ব্যবহার করতে হবে। আর সেমিকোলনে কতটুকু সময় থামতে হবে আমরা জেনেছি, সেমিকোলনে কমার চেয়ে দ্বিগুণ সময় থামতে হবে। কতটুকু থামতে হবে? কমার চেয়ে দ্বিগুণ সময় থামতে হবে। আর সেমিকোলন কখন ব্যবহার হয়? একাধিক বাক্যের মধ্যে যোগসূত্র স্থাপনের জন্য সেমিকোলন ব্যবহার হয়। আর কোন বাক্যগুলির মধ্যে সেমিকোলন বসবে? যখন বাক্যগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকবে তখন এই সেমিকোলন চিহ্নগুলো ব্যবহার হবে। তাহলে সেমিকোলনের ব্যবহার আমরা একটা, সেমিকোলন কোথায় বসে মূল নিয়মটা জেনে গেছিলাম। এর মধ্যে আরও কিছু নিয়ম আছে, সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। 1 নম্বর নিয়মটি তোমরা সবাই খাতায় লিখে নাও। সবাই সিডব্লিউ খাতা খোলো, এবং সিডব্লিউ খাতা মানে শ্রেণীর কাজের খাতা খোলো, এবং খুলে তোমরা কি করো? সেমিকোলনের ব্যবহারগুলো লিখে নাও। 1 নাম্বার সেমিকোলনের ব্যবহার, 1 নাম্বারটা হচ্ছে দুটো। 1 নাম্বার ব্যবহারটা সেমিকোলনের 1 নাম্বার ব্যবহার যে দুটো বাক্যের মধ্যে যদি ভাব বা অর্থের সম্বন্ধ থাকে তাহলে ভাবের সম্বন্ধ আছে বা অর্থের সম্বন্ধ আছে। ভাবের বা অর্থের সম্বন্ধ থাকলে, সম্বন্ধ মানে সম্পর্ক, ঠিক আছে? সম্বন্ধ থাকলে কি হবে? সেমিকোলন বসবে। তাহলে দুইটি বাক্যের মধ্যে ভাবের বা অর্থের সম্বন্ধ থাকলে সেমিকোলন বসবে। যেমন আমি যদি বলি দিনটা ভালো নয়, দিনটা ভালো নয়, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। এই যে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আর দিনটি ভালো নয়, এর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। মাঝে মাঝে বৃষ্টি পড়লে দিনটা ভালো দিন হবে না, চলাফেরায় হাঁটতে বের হতে অসুবিধা। তাহলে এই দিনটি ভালো নয় এবং মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, এর মধ্যে একটা সম্পর্ক কিন্তু আছে, ভাবগত অর্থগত সম্পর্ক আছে। এরকম দুইটি বাক্যের মধ্যে যে ভাবগত অর্থগত সম্পর্ক বা সম্বন্ধ থাকে, সম্বন্ধ মানে সম্পর্ক থাকে, তাহলে সেক্ষেত্রে কি করতে হয়? সেমিকোলন চিহ্ন ব্যবহার করা হবে। যেমন দিনটি ভালো নয়, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। সবাই লিখে নাও বাবা, দিনটি ভালো নয়, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে।
দিনটি ভালো নয়, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। তাহলে এই যে দিনটি ভালো নয়, এখানে কি হচ্ছে, দুইটা, আর মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, দুইটা বাক্যের মধ্যে একটা সম্পর্ক আছে, অর্থগত ভাবগত সম্পর্ক আছে, এই জন্য তার মাঝখানে বসেছে কি সেমিকোলন চিহ্ন। তোমরা সবাই লিখতে পেরেছো? তাহলে দিনটি ভালো নয়, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, এটা দুইটা বাক্যের মধ্যে ভাবের এবং অর্থের সম্বন্ধ আছে বলে এখানে সেমিকোলন বসেছে। এরকম আরেকটা নিয়ম আমি তোমাদের বলে দিচ্ছি। আমি কথাটা বলা সহজ, করা কঠিন, মানে এই যে করা কঠিন বলা সহজ দুইটার সাথে কিসের সম্পর্ক আছে? কথাটার সম্পর্ক আছে। আমি এমন একটা কথা বলেছি যেটা বলা হচ্ছে সহজ কিন্তু করা কঠিন, এই করা কঠিনের সাথে বলা সহজের বা কথাটার একটা সম্পর্ক আছে। সম্পর্ক আছে বলেই এর মাঝখানে কি করেছে, সেমিকোলন চিহ্ন বসেছে। কথাটা বলা সহজ, সেমিকোলন, করা কঠিন, দাঁড়ি। অর্থাৎ দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক থাকলে, সম্বন্ধ থাকলে, তাহলে মাঝখানে কি করব, আমি সেমিকোলন বসাতে পারবো এবং বাক্য শেষে দাঁড়িয়ে দিব। 2 নাম্বার, একাধিক বাক্য যদি কোনো সংযোজক অব্যয়ের দ্বারা যুক্ত না হয় সেক্ষেত্রে কি করতে হবে, সেমিকোলন বসবে। তাহলে 2 নাম্বার নিয়মটা কি, একাধিক বাক্য যদি কোনো সংযোজক অব্যয়ের দ্বারা যুক্ত না হয়। এখন তোমাদের সংযোজক অব্যয় তোমরা এখনো পড়োনি, বড় হলে পড়বে। আমি শুধু দুইটা একটা সংযোজক অব্যয়ের কথা বলছি, যেমন ও, এবং, আর, এগুলো হচ্ছে সংযোজক অব্যয়, যেটা দুটি বাক্যকে যুক্ত করে, সেই ধরনের অব্যয়গুলিকে বলা হয় সংযোজক অব্যয়। দুটি বাক্য যদি কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত না হয় সেক্ষেত্রে সংযোজক অব্যয় দ্বারা যেহেতু বাক্যটি যুক্ত হয়নি, তখন কি করতে হবে, বাক্যটির মাঝখানে একটি সেমিকোলন চিহ্ন দিতে হবে। তাহলে সেমিকোলন কখন বসে, দুটি বাক্য যদি সংযোজক অব্যয়ের দ্বারা যুক্ত না হয় তখন সেই দুটি বাক্যের মাঝখানে সেমিকোলন চিহ্ন দিতে হয়। তাহলে 2 নাম্বার নিয়মটা তোমরা লিখে ফেলো। 2 নাম্বার নিয়ম হচ্ছে, দুটি বাক্য বা একাধিক বাক্য মানে দুইটি হতে পারে অথবা 2-এর বেশি হতে পারে। একাধিক বাক্য যদি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত না হয়, সংযোজক অব্যয় দ্বারা যদি যুক্ত না হয়, একাধিক বাক্য যদি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত না হয়, এখানে যদিটা 2 বার এসেছে বাবা, তাহলে এই যদি চিহ্নটা, যদি শব্দটা আমরা মুছে দিচ্ছি। একাধিক বাক্য যদি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত না হয় তাহলে আমাদের কি বসবে, তাহলে সেমিকোলন বসবে। যেমন একটা উদাহরণ তোমরা সবাই লিখে নাও। আগে স্কুলের পড়া, এখানে একটা সেমিকোলন চিহ্ন দিলাম। কেন দিচ্ছি সেটা বলবো। আগে স্কুলের পড়া, পরে গল্পের বই। তোমরা পাঠ্য বইটা খুব ভালো করে বুঝবে। তোমরা মনে রাখবা, এই বইয়ের বাইরে কোনো প্রশ্ন জেএসসি পরীক্ষায় করা হবে না। এই বইয়ের উদাহরণের বাইরে কোনো একটি প্রশ্ন জেএসসি পরীক্ষায় হবে না। তাই পাঠ্য বইটা খুব ভালো করে পড়বা। নিয়মটা তোমাদের জানতে হবে। নিয়ম জানলে তোমরা এরকম 50টা উদাহরণ নিজেই বানাতে পারবে। যেমন এই যে আগে স্কুলের পড়া, পরে গল্পের বই, এখানে কেন সেমিকোলন চিহ্ন বসলো? কারণ এখানে ও এবং আর এগুলি বসাতে পারতাম, কিন্তু আমরা বসাই। আগে স্কুলের পড়া এবং পরে গল্পের বই, এবংটা আমরা বসাইনি। অর্থাৎ কোনো সংযোজক অব্যয় বাক্যের মাঝখানে নেই, এটা সম্পূর্ণ আলাদা।
দুটি বাক্য, কিন্তু আমরা এর মধ্যে কোনো সংযোজক অব্যয় বসাইনি বলে সংযোজক অব্যয়টার পরিবর্তে আমরা কি বসিয়েছি, সেমিকোলন বসিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে একাধিক বাক্য যদি সংযোজক বা অব্যয় দ্বারা যুক্ত না হয় তাহলে সংযোজক অব্যয়টির জায়গায় আমরা সেমিকোলন বসাবো। 3 নম্বর নিয়মটা আমরা জানবো সেমিকোলনের। 3 নম্বর নিয়মটা হচ্ছে যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তাদের আগে সেমিকোলন বসে। তাহলে যেসব অব্যয় বৈপরীত্য, আমরা নিয়মটা না লিখছি, উদাহরণটা লিখছি, তোমরা সবাই নিয়মটা আমি বুঝিয়ে দিব, তোমরা উদাহরণটা লিখো। যে যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে তাদের আগে সেমিকোলন বসে। যেমন মনোযোগ দিয়ে পড়ো, তাহলেই ভালো ফল করবে। মনোযোগ দিয়ে পড়ো তাহলেই ভালো ফল করবে। মনোযোগ দিয়ে পড়ো তাহলেই ভালো ফল করবে। এখানে দেখো, মনোযোগ দিয়ে পড়ো, এই তাহলেইটা কি করছে, তাহলেইটা অনুমান প্রকাশ করছে। এই অব্যয়, তাহলে অব্যয়টা কি হচ্ছে, অনুমান প্রকাশ করছে যে ভালো ফল কখন করতে পারবো, মনোযোগ দিয়ে পড়লে। তাহলে এই তাহলেটা কি হচ্ছে, অনুমান প্রকাশ করছে। বলছে যে সকল অব্যয় অনুমান প্রকাশ করে অথবা বৈপরীত্য প্রকাশ করে সেই অব্যয়গুলোর আগে কি হয়, সেমিকোলন বসে। তাহলে এই সেমিকোলনটা তাহলে কোথায় বসবে, এই অব্যয়টার পূর্বে বসবে। মনোযোগ দিয়ে পড়ো সেমিকোলন তাহলেই ভালো ফল করবে। তোমরা সবাই বুঝতে পেরেছো? অর্থাৎ যে অব্যয়গুলো কি করে, আরেকটু নিচে দিয়ে দিচ্ছি সেমিকোলনটা, হ্যাঁ, যে অব্যয়গুলো বৈপরীত্য প্রকাশ করে, মানে এই তাহলেই হচ্ছে বই কি করছে, অনুমান প্রকাশ করছে। আরেকটা অব্যয় দেখাচ্ছি, লোকটি, ছেলেটি মেধাবী কিন্তু লেখাপড়া করে না। এই কিন্তুটা কি করছে, এই কিন্তু অব্যয়টা কিন্তু বৈপরীত্য প্রকাশ করছে। তাহলে যে অব্যয়টা অনুমান প্রকাশ করে অথবা যে অব্যয়টা বৈপরীত্য প্রকাশ করে তার আগে কি হয়, সেমিকোলন চিহ্ন বসে। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, বৈপরীত্য প্রকাশ, ছেলেটি মেধাবী সেমিকোলন কিন্তু পড়াশোনা করে না, কিন্তু ভারী অলস, পড়াশোনা করে না বা ভারী অলস। এখানে দেখো এই যে কিন্তুটি, কিন্তু অব্যয়টা কি প্রকাশ করছে, বৈপরীত্য প্রকাশ করছে। মেধাবীর সাথে অলসের কিন্তু এটা বৈপরীত্য আছে, অথবা কিন্তু শব্দটাই হচ্ছে বৈপরীত্য প্রকাশ করে এরকম একটি অব্যয়। তাহলে বলেছে যে অব্যয়টা বৈপরীত্য প্রকাশ করবে অথবা অনুমান প্রকাশ করবে তার আগে একটা সেমিকোলন চিহ্ন দিতে হবে। তাহলে সেমিকোলনের 3টা নিয়ম আমরা জানলাম। এরপর আমরা সেমিকোলনের 3টা নিয়ম জানলাম, সেমিকোলনের নিয়মগুলো আমাদের হয়ে গেল। তোমরা সবাই খাতায় লিখতে পেরেছো? তাহলে সেমিকোলনের নিয়মগুলো কি কি, যে দুটো বাক্যের মধ্যে যদি ভাবের এবং অর্থের সম্বন্ধ থাকে তাহলে কি ওই দুটি বাক্যের মাঝখানে সেমিকোলন চিহ্ন বসবে। একাধিক বাক্য যদি কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত না হয় তাহলে তার মাঝখানে সেমিকোলন বসবে। তারপরে জানলাম যে যে অব্যয়গুলো অনুমান প্রকাশ করে অথবা বৈপরীত্য প্রকাশ করে তাদের মাঝখানে, তাদের পূর্বে কি হয়, সেমিকোলন চিহ্ন বসে। এই সেমিকোলনের 3টা নিয়ম আমরা জানলাম। আচ্ছা, এরপর আমরা কি করব, কোলনের নিয়মগুলো জানবো। এবার আমি বোর্ড মুছে ফেলছি, তোমরা সবাই তো খাতায় লিখেছো তাই না? ঠিক আছে, চমৎকার। তাহলে আমরা কি করব, এবার বোর্ড মুছে আমরা কোলনের ব্যবহারগুলো জানবো। কোলন কি, কোলন কোথায় ব্যবহার হয়, এরপরে জানবো সেমিকোলন কি, সেমিকোলন কোথায় ব্যবহার হয়। বাক্যে নানা কারণে কোলন চিহ্ন ব্যবহার করা হয়, যেমন উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোলন চিহ্ন বসে। তাহলে কোলন চিহ্ন কখন বসে, আমি যখন উদাহরণ দেই অথবা দৃষ্টান্ত প্রকাশ করি তখন কোলন চিহ্ন বসে। কোলনের ব্যবহার আমি জানবো, আমরা কি জানবো, কোলনের ব্যবহার। তাহলে বিরাম চিহ্নের একটি বিরাম চিহ্ন হচ্ছে কোলন, তার ব্যবহার জানবো। কোলনের ব্যবহার
কখন কোলন ব্যবহার করা হয়? যখন উদাহরণ দেওয়া হয় বা দৃষ্টান্ত প্রকাশ করা হয় তখন কোলন ব্যবহার হয়। যেমন আমি বললাম বাংলা সন্ধি দুই প্রকার। বাংলা সন্ধি দু প্রকার বা দুই প্রকার। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। তাহলে এখানে কি করলাম? বাংলা সন্ধি দুই প্রকার, উদাহরণ দিলাম। দুই প্রকার, সেই দুই প্রকারটা কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। এখানে উদাহরণ দিলাম বলেই এখানে কি হচ্ছে? কোলন চিহ্ন ব্যবহার করা হচ্ছে। কোনো উদ্ধৃতির আগে আমরা কোলনের একটা ব্যবহার পেলাম, এবার আরো একটা ব্যবহার জানবো। 2 নম্বর ব্যবহারটা হচ্ছে, 1 নম্বর ব্যবহার হচ্ছে যে উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কি করতে হয়? কোলন চিহ্ন ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে উদ্ধৃতির আগে কোলন চিহ্ন বসে। উদ্ধৃতির আগে কোলন চিহ্ন বসে। উদ্ধৃতির আগে যেমন রবীন্দ্রনাথ বলেছেন, আমরা এটাও জেনেছি যে উদ্ধৃতির আগে কি হয়? কমা চিহ্ন বসে। আবার উদ্ধৃতির আগে কি করা যায়? কোলন চিহ্ন দেওয়া যায়। কারো বক্তব্য হুবহু তার ভাষায় উপস্থাপন করলে কোলন চিহ্ন দেওয়া যায়। রবীন্দ্রনাথ বলেছেন, কোলন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। মানে কারো বক্তব্য হুবহু তার ভাষায় উপস্থাপন করলে ওইটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে নিতে হয়। আর উদ্ধৃতির আগে কমাও দেওয়া যায়, উদ্ধৃতির আগে কোলন চিহ্ন দেওয়া যায়। রবীন্দ্রনাথ বলেছেন, কোলন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। দাঁড়িয়ে আর এই যে উদ্ধৃতি চিহ্ন শেষ করলাম। তোমরা উদ্ধৃতি চিহ্নের ব্যবহার, এর আগে উদ্ধৃতি চিহ্নটা কোনটা সেটা তোমরা দেখেছো। এটাই হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। তাহলে উদ্ধৃতি চিহ্নের পূর্বে কি করতে হয়? কোলন দেওয়া যায়। নাটকের সংলাপের আগে কোলন দেওয়া যায়। 3 নাম্বার, নাটকের সংলাপে কোলন ব্যবহার করা হয়। তাহলে আমরা কি জানলাম? নাটকের সংলাপে কোলন ব্যবহার করা হয়। ঠিক আছে? একটা সংলাপ যেমন দুকড়ি, রবীন্দ্রনাথের খ্যাতির বিড়ম্বনা একটা বিখ্যাত নাটক। সেই নাটকে হচ্ছে একজন উকিল আছে, উকিলের নাম হচ্ছে দুকড়ি। দুকড়ি বলেছে, কি চাই? কি চাই মানে তুমি কি চাচ্ছ? এই যে দুকড়ি বলেছে, দুকড়ি এই কোলন চিহ্ন মানে এই সংলাপটা, এই কথাটা কে বলেছে? দুকড়ি বলেছে। এই সংলাপটা কার? সংলাপ মানে কথা। এই কি চাই এই প্রশ্নটি কে করেছে? দুকড়ি করেছে। এই জন্য দুকড়ির পরে একটা কোলন চিহ্ন বসবে। অর্থাৎ নাটকের সংলাপে কোলনের ব্যবহার হয়। কারো কোনো বক্তব্য প্রকাশ করলে তার আগে কি করতে হয়? এই কোলন চিহ্নটা ব্যবহার করা হয়। যেমন দুকড়ি বলল কি চাই, কাঙালি উত্তর করলো আজ্ঞে মশাই হচ্ছেন। কাঙালি উত্তর দিল কে? এই কাঙালি বলল। এই কোলনটার অর্থ হচ্ছে এই সংলাপটা, এখন যে সংলাপটা দিব এটা হচ্ছে কাঙালির সংলাপ বা কাঙালির কথা। সে বলল আজ্ঞে মহাশয় হচ্ছেন দেশ হিতৈষী। তাহলে এই যে দেখো, নাটকের সংলাপে অর্থাৎ যে সংলাপটা মানে কথাটা যার, তার নামের পরে কোলন চিহ্ন বসবে। দুকড়ি এই যে কোলন চিহ্ন, তার মানে এই কি চাই কথাটা দুকড়ি বলেছে। আজ্ঞে মহাশয় হচ্ছেন দেশ হিতৈষী, এটার অর্থ হচ্ছে এই যে আজ্ঞে মহাশয় হচ্ছেন দেশ হিতৈষী, এই সংলাপটা বা এই কথাটা হচ্ছে কাঙালি বলেছে। অর্থাৎ নাটকের সংলাপে নামের পরে, যেটা যার সংলাপ তার নামের পরে
কোলন চিহ্ন দিয়ে তার সংলাপটা থাকে। নাটকের সংলাপে কি হয়? কোলন চিহ্নের ব্যবহার হয়। তাহলে কোলনের আমরা তিনটা ব্যবহার পেলাম। একটা হচ্ছে উদাহরণ বা দৃষ্টান্ত প্রকাশ করতে কোলন চিহ্নের ব্যবহার হয়। যেমন একটা উদাহরণ বললাম, যে এরকম একটা উদাহরণ বললাম, বাংলা সন্ধি দুই প্রকার, সেগুলো কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। তার আগে কি হচ্ছে? কোলন চিহ্ন ব্যবহার হচ্ছে। এই উদাহরণ হিসেবে এই কথাটা বলেছে, এই জন্য এর আগে কোলন চিহ্ন ব্যবহার হয়েছে। কারো উদ্ধৃতির আগে কেউ কোনো কথা বলেছেন, বিখ্যাত কোনো ব্যক্তি কোনো কথা বলেছেন, উদ্ধৃতির আগে কি হয়? কোলন চিহ্ন ব্যবহার হয়। যেমন রবীন্দ্রনাথ কি বলেছেন? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই রবীন্দ্রনাথের উক্তি দেওয়ার আগে কি হচ্ছে? কোলন চিহ্ন ব্যবহার হচ্ছে। নাটকের সংলাপে কোলন ব্যবহার করা হয়, অর্থাৎ নামের পরে কোলন চিহ্ন দিয়ে তার সংলাপটা থাকে। তাহলে সংলাপটা দেখে আমরা বুঝি যে এই সংলাপটা কার। ঠিক আছে, এবার হচ্ছে হাইফেনের ব্যবহার আমরা জানবো। তোমরা সবাই লিখেছো? কোলনের ব্যবহারগুলো লিখে নিয়েছো সবাই? হ্যাঁ, চমৎকার, তোমরা লিখেছো। এবার আমরা হাইফেনের ব্যবহার জানবো। হাইফেনের একটা অবজেক্টিভ আসে জেএসসি পরীক্ষায়। সংযোগ চিহ্ন, হাইফেন অর্থ কি? উত্তর হচ্ছে সংযোগ চিহ্ন। আমরা এখন হাইফেনের ব্যবহার সম্পর্কে জানবো। এক নম্বরে দুটো শব্দের সংযোগ বোঝাতে হাইফেন বসে। দুইটা শব্দের মধ্যে যে একটা সংযোগ আছে, মিল আছে, এটা বোঝানোর জন্য হাইফেন বসে। যেমন আমার মা বাবা বেড়াতে গেছেন। আমার মা বাবা, মা বাবা শব্দের মধ্যে কিন্তু একটা সংযোগ আছে। ঠিক আছে, আমার মা বাবা বেড়াতে গিয়েছেন, এই দুটো শব্দের মধ্যে সংযোগ আছে বলে এই শব্দ দুটির মধ্যে কি হচ্ছে? হাইফেন বসেছে, বেড়াতে গেছেন। তাহলে আমরা নিয়মটা মুখে বলছি, উদাহরণটা বোর্ডে দিচ্ছি, তোমরা লিখে নাও। তাহলে দুইটি শব্দের মধ্যে সংযোগ থাকলে সেখানে কি বসবে? হাইফেন বসবে। এরকম একটা দেখলাম যে আমার মা বাবা বেড়াতে গিয়েছেন, আরেকটা হচ্ছে পাপ পুণ্য। পাপ পুণ্য দুইটা শব্দের মধ্যে একটা সংযোগ আছে, তার এটা হচ্ছে বিপরীতার্থক দুইটা শব্দ। ভালো মন্দ এটা হচ্ছে বিপরীতার্থক শব্দ। তাহলে দুইটা শব্দের মধ্যে যদি সংযোগ থাকে তাহলে শব্দটির মধ্যে কি হয়? একটা হাইফেন বসে। পাপ পুণ্য এর মধ্যে একটা হাইফেন আছে, ভালো মন্দ বিবেক দিয়ে বুঝতে হয়। তাহলে দুটো শব্দের সংযোগ বোঝাতে হাইফেন বসে। দুই নাম্বার হচ্ছে সমাসবদ্ধ যে পদগুলো আছে বা যে শব্দগুলো সমাসের মাধ্যমে তৈরি হয়েছে, সেই শব্দগুলোর পূর্বে কি হবে? শব্দগুলির মাঝখানে কি হবে? হাইফেন বসবে। যেমন আমাদের প্রীতি উপহার গ্রহণ করুন। তোমরা এখনো সমাস পড়নি, তাই সমাস নিয়ে বিস্তারিত আলোচনার কিছু নেই। আমি শুধু একটা লাইন বলবো, পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো পদ যখন একটি পদে পরিণত হয় তখন তাকে বলা হয় সমাস। যেমন যেমন আমি বললাম যে বিলাত হতে ফেরত, বিলাত হতে ফেরত তিনটা পদ মিলে একটা পদে পরিণত হলো। এই যে এক পদে পরিণত হলো একেই বলা হয় সমাস। আর এই যে বিলাত ফেরত শব্দটি সমাসের মাধ্যমে তৈরি হয়েছে, এর মধ্যে একটা হাইফেন বসবে। এরকম আমরা আরো দুইটা উদাহরণ দেখব। যেমন আমাদের প্রীতি উপহার গ্রহণ করুন, আমাদের প্রীতি উপহার গ্রহণ করুন। এই প্রীতি উপহার শব্দটা সমাসের মাধ্যমে তৈরি হয়েছে, তাই প্রীতি উপহার এর মাঝখানে কি হচ্ছে? হাইফেন বসেছে। বুঝতে পেরেছো? আমাদের প্রীতি উপহার গ্রহণ করুন। এরকম আরেকটা বাক্য সমাসবদ্ধ শব্দ, আরেকটা শব্দ দেখো, তাদের মধ্যে ওহি নকুল সম্পর্ক। ওহি ও নকুল মিলে হচ্ছে ওহিনকুল। ওহিনকুল যেহেতু সমাসবদ্ধ শব্দ, এর মাঝখানে একটা হাইফেন বসবে। তোমাদের বইয়ে এই উদাহরণটা আছে 64 পৃষ্ঠায়, দেখো হাইফেনের ব্যবহারের মধ্যে 2 নম্বর নিয়মের মধ্যে এটা আছে। তাদের মধ্যে ওহিনকুল সম্পর্ক, এই ওহিনকুলের মধ্যে এই প্রীতি উপহারের মতো একটা হাইফেন বসবে, কারণ ওহিনকুল হচ্ছে সমাসবদ্ধ শব্দ। ওহি ও নকুল একত্রে মিলে হয়েছে ওহিনকুল। যেহেতু সমাসের মাধ্যমে ওহিনকুল তৈরি হয়েছে, তার মাঝখানে কি হবে? হাইফেন বসবে। আবার একই ধরনের শব্দ যদি হয়, এটা প্রকাশ করার ক্ষেত্রেও হাইফেন বসে। যেমন 3 নাম্বার,
বাংলাদেশ নদ নদীর দেশ, নদ হাইফেন নদীর দেশ। তাহলে আমরা বুঝতে পারছি এই নদ নদী দেখলেই যে কেউ বুঝতে পারবে নদ নদীর শব্দগুলি একই ধরনের শব্দ, একই ধরনের শব্দের মাঝখানেও হাইফেন বসে। বাংলাদেশ নদ নদীর দেশ। তাহলে আমরা হাইফেনের তিনটা ব্যবহার জানলাম, যে যে শব্দগুলির মধ্যে সংযোগ আছে সেখানে হাইফেন বসে, যেমন আমার বাবা মা বেড়াতে গেছেন। তারপরে কি বললাম, যে সমাসবদ্ধ শব্দের মাঝখানে হাইফেন বসবে, একই ধরনের শব্দ পরপর বসলে তার মাঝখানেও হাইফেন বসবে, যেমন বাংলাদেশ নদ নদীর দেশ। ঢাকা খুলনা বরিশাল এদেশের বড় শহর। ঢাকা খুলনা বরিশাল একই ধরনের শব্দ, মানে দেশের বড় তিনটা শহরের নাম দেওয়া আছে। তাহলে ঢাকা খুলনা বরিশাল একই ধরনের শব্দ বলেই তিনটাই হচ্ছে ঢাকা বাংলাদেশের বড় শহর, এই জন্য ঢাকা খুলনা বরিশাল তিনটা শব্দের মধ্যেই হাইফেন আছে। তাহলে একই ধরনের শব্দের মাঝে হাইফেন বসে, সমাসবদ্ধ শব্দের মধ্যে হাইফেন বসে, দুটি শব্দের মধ্যে সংযোগ যদি থাকে তাহলে তার মাঝখানে হাইফেন বসে। তাহলে হাইফেনের তিনটি ব্যবহার আমরা জানলাম। তাহলে এতক্ষণ আমরা যা জানলাম সেগুলো আমরা একটু আলোচনা করি। তোমাদের দেখে কতটুকু মনে আছে? তোমরা সবাই বুঝতে পেরেছো? এতক্ষণ যা বলেছি, আলোচনা করেছি, বুঝতে পেরেছো? আচ্ছা, দেখি কে কতটা বুঝতে পেরেছো, কে মনোযোগ দিয়ে শুনেছো, সেটা বোঝার জন্য আমি তোমাকে কিছু প্রশ্ন করব। তাহলে এখন কি করব, তোমাদের প্রশ্ন করে বুঝতে চেষ্টা করব তোমরা কতটুকু বুঝেছো। ঠিক আছে, আমরা কি পড়ছিলাম? আজকের ক্লাসে শুরু করেছি সেমিকোলনের ব্যবহার থেকে। সেমিকোলন চিহ্নটা বাক্যের মাঝখানে বসে। যেসব বিরাম চিহ্ন বাক্যের মাঝখানে বসে তার মধ্যে সেমিকোলন হচ্ছে একটি। কি বলেছিলাম, যে 1 নম্বর সেমিকোলনের প্রথম ব্যবহারটা, 1 নম্বর ব্যবহারটা কি বলেছিলাম, যে দুইটি বাক্যের মধ্যে কি, কে বলতে পারবে? এক সেমিকোলনের প্রথম ব্যবহারটা চমৎকার। সেমিকোলনের প্রথম ব্যবহারটা হচ্ছে দুইটি শব্দের মধ্যে যদি অর্থগত ও ভাবগত সম্বন্ধ থাকে তখন কি হবে, তার মাঝখানে সেমিকোলন চিহ্ন বসবে। যেমন দিনটি ভালো নয়, সেমিকোলন, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। তার মানে দিনটি ভালো নয় এবং মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, এই দুটি বাক্যের মধ্যে অর্থগত এবং ভাবগত সম্পর্ক আছে বলেই সেমিকোলন বসেছে। এরকম আরেকটা উদাহরণ দিতে পারবে অর্থগত ভাবগত সম্পর্ক আছে? চমৎকার। তাহলে কথাটা বলা সহজ, করা কঠিন, এটাই হচ্ছে অর্থগত এবং ভাবগত সম্পর্ক আছে। দুইটি বাক্য যদি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত না হয় সেক্ষেত্রে কি চিহ্ন বসে বলো তো? সেমিকোলন চিহ্ন বসে। চমৎকার, সেমিকোলন চিহ্ন বসে। এরকম একটা উদাহরণ বলো তো দেখি, যে আগে স্কুলের পড়া, সেমিকোলন, পরে গল্পের বই। অর্থাৎ হচ্ছে যে আগে স্কুলের পড়া পড়তে হবে, তা পরে গল্পের বই পড়তে হবে, কিন্তু এর মাঝখানে কি নেই, কোনো সংযোজক অব্যয় নেই। দুটি বাক্যের মাঝখানে যদি কোনো সংযোজক অব্যয় না থাকে তাহলে কি করতে হয়, তাহলে একটা সেমিকোলন চিহ্ন দিতে হয়। আর সেমিকোলনে আরেকটি ব্যবহার কে বলতে পারবে? ধন্যবাদ। আরেকটি ব্যবহার হচ্ছে যে যদি কোনো অব্যয় বৈপরীত্য প্রকাশ করে অথবা কোনো অব্যয় যদি অনুমান প্রকাশ করে, যে অব্যয়টি বৈপরীত্য প্রকাশ করবে বা অনুমান প্রকাশ করবে তার আগে কি করতে হবে, সেমিকোলন চিহ্ন দিতে হবে। আচ্ছা, অনুমান প্রকাশ করে এরকম একটা অব্যয়ের কথা বলো তো। হ্যাঁ, ঠিক বলেছে, তাহলেই। যেমন মনোযোগ দিয়ে পড়ো তাহলেই পরীক্ষায় ভালো করবে, এই তাহলেই হচ্ছে একটা অনুমান প্রকাশক অব্যয়। এই অনুমান প্রকাশক এই অব্যয়টির পূর্বে কি বসবে, সেমিকোলন বসবে। মনোযোগ দিয়ে পড়ো, সেমিকোলন, তাহলেই ভালো করবে। তারপরে হচ্ছে ছেলেটি মেধাবী কিন্তু ভারী অলস। এই কিন্তুটা কি ধরনের অব্যয় বলো তো? এই কিন্তুটা কি ধরনের অব্যয়? বৈপরীত্য প্রকাশ করে এমন অব্যয়। তাহলে কিন্তুর আগে কি দিতে হবে, সেমিকোলন চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের মনে আছে। এবার হচ্ছে কোলন। বাক্যে নানা কারণে কোলন চিহ্ন ব্যবহার করা হয়। কোলন চিহ্ন কোথায় ব্যবহার করা হয়? উদাহরণ প্রয়োগ করতে কোলন চিহ্ন ব্যবহার করে। যেমন সন্ধি দুই প্রকার, কোলন, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। এই কোলনটা উদাহরণ হিসেবে বলছে। সন্ধি দুই প্রকার, সেগুলি কি কি? যথা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। উদাহরণ বা দৃষ্টান্ত প্রকাশ করতে কোলন চিহ্ন বসে। আর এটা হচ্ছে কারো উদ্ধৃতির আগে কোলন চিহ্ন বসে। বলো তো সেরকম একটা উদাহরণ। মরিতে চাই, রবীন্দ্রনাথ বলেছেন কোলন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে কিসের মধ্যে থাকবে?
উদ্ধৃতি চিহ্নের মধ্যে এই বাক্যটি থাকবে, আর উদ্ধৃতি চিহ্নের পূর্বে কি হবে, কোলন চিহ্ন বসবে। আর আমরা আগে পড়েছিলাম উদ্ধৃতি চিহ্নের আগে আবার কমাও কিন্তু বসানো যায়, কোলনও বসাতে পারবে, কমাও বসাতে পারবে, দুটি সঠিক। নাটকের সংলাপের আগে কি করতে হয় বলো তো দেখি? নাটকের সংলাপের আগে কোলন চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে কোলনের আমরা কয়টা ব্যবহার পেলাম? 3টা ব্যবহার পেলাম। উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতেও কোলন চিহ্ন ব্যবহার হয়। তারপর হচ্ছে উদ্ধৃতির আগে কি করতে হয়? কোলন চিহ্ন ব্যবহার করতে হয়। তারপর নাটকের সংলাপে কারো সংলাপের পূর্বে তার নামটি বসিয়ে নামের পরে সংলাপটির আগে কোলন চিহ্ন বসাতে হয়। যার সংলাপ তার নাম বসাতে হবে, নামের পর কোলন চিহ্ন বসাতে হবে, তারপর সংলাপটি বসাতে হবে। আর হাইফেন কখন ব্যবহার করা হয়? বলেছিলাম যে দুটি শব্দের মধ্যে সংযোগ আছে তার মধ্যে হাইফেন বসাতে হয়। যেমন উদাহরণ, আমাদের মা বাবা বেড়াতে গিয়েছেন, আমার বাবা মা বেড়াতে গিয়েছেন, এই বাবা মার মধ্যে একটা সংযোগ আছে বলে এখানে একটা হাইফেন ব্যবহার করতে হয়। তারপরে সমাসবদ্ধ শব্দগুলোকে আলাদা করে দেখানোর জন্য তার মাঝখানে কি বসাতে হয়? সমাসবদ্ধ শব্দের মাঝখানে হাইফেন বসাতে হয়। তারপর আরেকটা কি জানি আমরা, যে একই ধরনের শব্দ যদি পরপর বসাই তাহলে শব্দগুলির মধ্যে হাইফেন বসাতে হবে। যেমন বাংলাদেশ নদ নদীর দেশ, নদ নদী একই রকম শব্দ। ঢাকা খুলনা বরিশাল বাংলাদেশের বড় শহর। ঢাকা খুলনা বরিশাল এই তিনটি, ঢাকা খুলনা বরিশাল এই শব্দগুলির মধ্যে কি বসবে বলো তো? শব্দগুলির মাঝখানে, হ্যাঁ চমৎকার সুন্দর বলেছ, এই শব্দগুলির মাঝখানে বসবে হাইফেন। একই ধরনের শব্দ পরপর বসলে হাইফেন বসে। তাহলে বিরাম চিহ্নগুলির ব্যবহার জানলাম। তাহলে তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও, কোলন, সেমিকোলন, কোলন ও হাইফেনের ব্যবহার লিখো। তাহলে বাড়ির কাজ হচ্ছে, সবাই লিখে নাও, খাতার মধ্যে লিখে নাও, বাড়ির কাজ সেমিকোলন, কোলন, আমরা কোলনের পরে তো আর কিছু নেই, আরেকটি মাত্রই আছে, সেমিকোলন, কোলন ও হাইফেনের ব্যবহার লিখো। তাহলে সবাই বাড়ির কাজটা তুলে নিয়েছো? সেমিকোলন, কোলন ও হাইফেনের ব্যবহার লিখো। বাড়ির কাজ হচ্ছে সেমিকোলন, কোলন ও হাইফেনের ব্যবহার লিখো। সবার লেখা শেষ হয়েছে? আমি বোর্ড মুছে দিচ্ছি, ঠিক আছে? সবাই লিখেছো? হ্যাঁ, তাহলে সবাই যেহেতু লিখেছো আমি বোর্ডটা মুছে দিয়েছি। তোমরা বাড়ির কাজটা ভালো করে আনবে এবং মনোযোগ দিয়ে পড়বে। সামনে জেএসসি পরীক্ষা, খুব ভালো করে পড়বে। তোমরা আগামী ক্লাসে বাড়ির কাজটা ঠিক মতো করবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আবার তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।